জনাব মিসির আলী, শ্রদ্ধাস্পদেশু। আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে। সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কোনো কিছু করতে পারে না। খুব সহজ কথাও সে বলবে না, 2-3 জায়গায় প্যাঁচ দিয়ে বলবে। সহজ কথাটাকে তখন এমন মনে হবে ভয়ঙ্কর জটিল। আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট, আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনেই আপনার মহাভক্ত। আপনার বিষয়ে প্রকাশিত প্রতিটি গ্রন্থ আমার স্ত্রী কয়েকবার করে পড়েছে এবং আমাকেও পড়তে বাধ্য করেছে। আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলার জন্য অত্যন্ত আগ্রহী। সবচেয়ে ভালো হতো আমি যদি লিলির সঙ্গে ঢাকায় চলে আসতে পারতাম। তা সম্ভব হচ্ছে না, কারণ আমি বন্দি জীবনযাপন করছি। গত 7 বছর ধরেই আমি হুইল চেয়ারে আছি। রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল। আপনি তো জানেন, স্পাইনাল কর্ডের জীবকোষ কখনো রিজেনারেট করে না। আমাকে মেনে নিতে হয়েছে। চাকার জীবনে অভ্যস্ত হবার চেষ্টা করছি। অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না, কখনো হবে তাও মনে হয় না। নিজেকে এখন আর আমার মানুষ মনে হয় না, মনে হয় আমি একটা 2 চাকার রিক্সা। আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার একটা পরিকল্পনা আমি এবং আমার স্ত্রী দুজন মিলে করেছি। জানি না আপনাকে কনভিন্স করতে পারবে কিনা, চেষ্টা করে দেখা যাক। আমার এখানে আসার জন্য 3টি টোপ আমি ফেলেছি। কেন জানি আমার মনে হচ্ছে প্রথম 2টি টোপ কাজ না করলেও শেষটি করবে। টোপ দিয়ে মাছের মতো মানুষকেও ধরা যায়। টোপ নাম্বার 1, আমাদের বসত বাড়িটা মেঘনার পাড়ে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা দালান। দোতলার প্রশস্ত টানা বারান্দা, বারান্দা থেকে মেঘনা নদী দেখা যায়। না দেখা গেলেই হয়তো ভালো হতো, কারণ এই মেঘনা জমি গ্রাস করতে করতে দ্রুত এগিয়ে আসছে। যে কোনো সময় আমাদের এই অতি চমৎকার বাগান বাড়িটা গ্রাস করবে। আমাদের বাড়িটা চমৎকার, বাড়ির সামনের বাগান চমৎকার। আমি নিশ্চিত একবার আপনি এসে উপস্থিত হলে অবাক বিস্ময়ে বলবেন, বাকি জীবনটা এখানে কাটিয়ে দিতে পারলে কি ভালোই না হতো। আমাদের বাড়ির পিছনে কিছু অদ্ভুত গাছ বাড়ির আদি মালিক বাবু অশ্বিনী রায় লাগিয়েছিলেন। গাছগুলোর নাম এখনো কেউ জানে না। এর মধ্যে একটা গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয়। 2 বছর পর পর মরিচের ফুলের মতো নীল রঙের ফুল ফোটে। আমার স্ত্রী এই গাছটির নাম দিয়েছে নীলমরিচ গাছ। আমার এখানে যেই আসে সেই গাছটার এক একটা নাম দেয়। হয়তো আপনিও একটা নাম দেবেন। টোপ নাম্বার 2, আপনার বিষয়ে একটা বইয়ে পড়েছি আপনার সারা জীবনের শখের বস্তুর হলো ভালো একটা টেলিস্কোপ। যে টেলিস্কোপ আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পারবেন, শনির বলয় দেখতে পারবেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, টেলিস্কোপ চোখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বর্তমানে আমার একমাত্র শখ। বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখার চেয়েও বিস্ময়কর দৃশ্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দেখা। নক্ষত্রপুঞ্জের স্পাইরালে শত শত নক্ষত্র ঝলমল করছে। এই দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশের গা হবে। আমি অবশেষে যে টেলিস্কোপটি এনেছি তার সঙ্গে ট্রেকার যুক্ত। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে টেলিস্কোপও ঘুরবে। কাজেই আকাশে যে বস্তুটিকে ফোকাস করা হয়েছে সেই বস্তু কখনো দৃষ্টির আড়াল হবে না। আপনি যদি আসেন, দুজন মিলে আকাশের তারা দেখব। দুজন মিলে দেখব, কারণ লিলির তারা দেখার বিষয়ে কোনো আগ্রহ নেই। আমি ঠিক করে রেখেছি আমার 4টা টেলিস্কোপের একটা আমি আপনাকে দিয়ে দেব। 4টা টেলিস্কোপই আমার অত্যন্ত প্রিয়, সেখান থেকে আপনাকে একটা উপহার হিসেবে দিতে আমার কষ্ট হবে না। কষ্ট হবে, তবে আপনি এই টেলিস্কোপে চোখ লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন, এটা ভেবে সেই কষ্ট দূর করব। টোপ নাম্বার 3, এটি আমার শেষ টোপ। আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন। ইএসপি ক্ষমতা সম্পন্ন মানুষ সম্পর্কে আপনার প্রবল কৌতূহল। সালমা নামের একটি মেয়ে, 14-15 বছরের মেয়ে, আমাদের সন্ধানে আছে। গ্রামেরই মেয়ে। মেয়েটি অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন। আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি একটি পরীক্ষা হলো বিখ্যাত জেনার টেস্ট। তার ক্ষমতা কোন পর্যায়ে সেটা এখন আর ব্যাখ্যা করলাম না, কিছুটা রহস্য রেখে দিলাম। টোপ নাম্বার 4, যদিও 3টা টোপ ব্যবহার করার কথা ছিল, তারপর আমি 4র্থ টোপটা ব্যবহার করছি। অনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে করবে বলে মনে হচ্ছে না। এটা হলো লিলির রান্না। রান্নার উপর নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপার থাকলে প্রতি বছরই সে একটা করে নোবেল পুরস্কার পেত। সামান্য আলু ভাজাও যে অমৃতসম খাদ্য হতে পারে, লিলির আলু ভাজা না খেলে বুঝতে পারবেন না। টোপ নাম্বার 5, ক্ষমা প্রার্থনা পূর্বক আরও একটি টোপ। এটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণা। আমার ব্যক্তিগত লাইব্রেরির কথা বলছি। বইয়ের মোট সংখ্যা 18,000-এরও বেশি। আপনার পছন্দের বিষয়ে সাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স, প্রচুর বই আছে। মিসির আলী সাহেব, কয়েকটা দিনের জন্য আপনি কি আসতে পারবেন না? আমার শরীর পঙ্গু, কিন্তু মনটা পঙ্গু না। আপনি নিজে একজন সতেজ মনের মানুষ। আপনার সঙ্গে মানসিক যোগাযোগের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বিনীত।
এস সুলতান হক। পুনশ্চ আকাশ দেখার জন্য এই সময়টা খুব ভালো, কুয়াশা থাকে না এবং 4 দিন পরই অমাবস্যা। আকাশ ভর্তি হয়ে যাবে তারায়। শুক্লপক্ষ তারা দেখার জন্য ভালো না, চাঁদের আলোয় তারাদের উজ্জ্বল্য কমে যায়। কাজেই এখনই সময়। মিসির আলি যে কোনো চিঠি 3 বার পড়েন। চিঠির ভিতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না, দ্বিতীয় কিংবা তৃতীয়বার ধরা পড়ে। এটিও 3 বার পড়লেন। সুন্দর চিঠি, সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর স্পষ্ট, কাটাকুটি নেই। কাটাকুটি যে নেই তা নয়, তবে কাটা অংশটি হোয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেওয়া হয়েছে। ভদ্রলোকের বাগান বাড়িতে যেতে ইচ্ছে করছে, কিন্তু সম্ভব না। মিসির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন, সে সব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবে। তিনি না পৌঁছলে খুব অস্থির বোধ করবে, দুশ্চিন্তা করবে। তিনি কাউকে অকারণে দুশ্চিন্তায় ফেলতে চান না। লিলিকে দেখে মিসির আলি চিনতে পারলেন না। চিনতে পারারও কথা নয়। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগেকার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, জাপানি কিমানোর মতো একটা পোশাক পরেছে। তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায়। উঁচু হিলের জুতো পরেছে বলে তাকে দেখাচ্ছে অনেক লম্বা। চাচাজি, আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মাহাবা বেগম। মিসির আলি বিড়বিড় করে বললেন, ও আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো, চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন? দেখলাম। আমি কি করেছি জানেন? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি। মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটো জিনিস যে চেনা যায় সেই দুটো জিনিস আমি বদলে ফেলেছি। চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি। মিসির আলি বললেন, লিলি বসো, তোমাকে সুন্দর লাগছে। সুন্দর দেখাবার জন্য আমি সাজ করিনি, নিজেকে বদলে দেবার জন্য করেছি। ভালো কথা চাচাজি, আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন? না, কেনা হয়নি। লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম, কারণ আমি সব কিনে ফেলেছি। এমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না, যেমন হারিকেন, টর্চ, ব্যাটারি, হাফ কেজি সুতলি কিনেছি। সুতলি কেন? এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কি জন্য, কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে। মশারি খাটাবার জন্য লাগবে, ভেজা জামা কাপড় শুকাতে লাগবে, তার জন্য দড়ি টানাতে হবে, আরো অনেক কিছুর জন্য লাগবে। শলার ঝাড়ুও কিনেছি। কত টাকা খরচ হয়েছে? আপনার বাজেটের চেয়ে কম লেগেছে। তুমি তো জানো না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়ে কম, কারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি করে আর কেউ কিনতে পারে না। চাচাজি শুনুন, এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্য রাগ করেননি তো? না, প্লিজ রাগ করবেন না। আর একটা কথা, জিনিসগুলোর দাম দেবারও চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ কিছুতেই দাম দিতে পারবেন না। আমার হাজবেন্ডের চিঠিটা পড়েছেন? হ্যাঁ। আপনি টোপ গেলেননি, তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে চাচ্ছেন না। সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশের তারা যতই হোক হাত দিয়ে ছোঁয়া যায় না। তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। আমার এক ছাত্রের সঙ্গে সবকিছু ঠিক করা আছে। সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে। সে টেকনাফে এসে বসে থাকবে। লিলি হাসি মুখে বলল, আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে। সে ভাববে আমাদের স্যার ভুলা টাইপের মানুষ, না জানি তার কি হয়েছে। ঠিক বলেছ লিলি, আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজবেন্ডকে সেটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এরকম গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়ে আপনি হোল্ড অন বেঁধে রওনা দেবেন, উত্তর দক্ষিণ তাকাবেন না। মিসির আলি বললেন, চিঠিটা খুবই গুছিয়ে লেখা। লিলি বলল, আপনার জন্য চিঠিটি গুছিয়ে লেখা না, আবেগ আছে এমন সব মানুষদের জন্য চিঠিটা গুছিয়ে লেখা। আপনি তাদের দলে পড়েন না। তোমার ধারণা আমার আবেগ নেই? আছে। আপনাকে যদি লেখা হতো আমি মহাবিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি চলে যেতেন। কিন্তু সেটা তো আর লেখা যাবে না, কারণ ও মারা যাচ্ছে না। মিসির আলি বললেন, লিলি তুমি এক কাজ করো, তোমাদের ঠিকানাটা লিখে দিয়ে যাও, সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাব। আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না, যাওয়াটাও খুব ঝামেলা। ট্রেন, বাস, রিক্সা, হাঁটা, একটু ঝামেলা না হয় করলাম। লিলি হেসে ফেলে বলল, থাক, দরকার নেই। চাচাজি শুনুন, আমি কিন্তু আজও 50 মিনিট থাকবো। আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না। তবে আজ যে গত দিনের মতো শুধু বক বক করবো তা না, আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি কফি নিয়ে এসেছি। আপনি কফি পছন্দ করেন তো? করি। মিসির আলি দেখলেন লিলি তার কাঁধে ঝুলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা, মগ, চায়ের চামচ এবং ফ্লাক্স বের করেছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম নিয়ে এসেছে, গরম পানিও এনেছে, ফ্লাক্সে নিশ্চয়ই গরম পানি। লিলি বলল, মেশিন ছাড়া এক্সপ্রেসো কফি বানানো যায় না।
কিন্তু আমি বানাতে পারি, আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই দেখুন কি করছি। 1 চামচের চেয়ে সামান্য বেশি নিলাম কফি, চিনি নিলাম 3 চামচ। এখন চিনি আর কফি মিক্স করছি, চা দিয়ে ঘষে ঘষে মেশানো। এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হয়। যত ভালো মতো মেশাবেন কফি তত ভালো হবে। এত যন্ত্রণা? যন্ত্রণা ভাবলে যন্ত্রণা? আমি কখনো যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাঁধুনি হতে পারেন না। চাচাজি, আপনার কাছে কি আলু আছে? না, থাকলে ভালো হতো। আমি আপনাকে আলু ভাজা কি করে করতে হয় শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ মনে হয় সেসব রান্না আসলে খুব কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো, আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা। লিলি চিনির সঙ্গে কফি মিশিয়ে যাচ্ছে, ক্লান্তিহীন আঙুল নাড়াচাড়া করছে। তার মুখ উজ্জ্বল, যেন কোনো বিশেষ কারণে সে আনন্দিত। আনন্দ চেপে রাখতে পারছে না। মিসির আলি ভুরু কুচকালেন। সেই বিশেষ কারণটা কি? তিনি তাদের বাগান বাড়িতে যাচ্ছেন না, এটাই কি বিশেষ কারণ? লিলি বলল, চাচাজি, আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে? হ্যাঁ, লক্ষ্য করেছি। তার মানে হলো এখন আমরা তৈরি পানি ঢালার জন্য। এখন আমি 1/3 কাপ পানি ঢেলে চামচ নেড়ে নেড়ে ফেনা করব। ফেনায় যখন কাপ ভর্তি হবে তখন বাকি পানিটা ঢালবো। তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি। হ্যাঁ, আগে তো আর কফি বানানো মেশিন ছিল না, এইভাবেই কফি বানানো হতো। এখন আর কেউ কষ্ট নিতে চায় না, ফট করে মেশিন কিনে ফেলে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত। তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে। লিলি বলল, কফি বানাচ্ছি তো এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে। যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি। মিসির আলি বললেন, ব্যাপারটা তা না। যেই মুহূর্তে আমি বললাম আমি তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না, সেই মুহূর্তেই তোমার চোখ মুখ হয়ে গেল। কারণ ব্যাখ্যা করো তো। আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না। আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি, তো এই জন্যই হয়তো আমার চোখ মুখ আনন্দ চলে এসেছে। পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেওয়া। যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি ব্যাপারটা জানেন না। লিলি কফি বানানো শেষ হয়েছে। ফেনা ওঠা কফির কাপ মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল, চাচাজি, চুমুক দিয়ে দেখুন। মিষ্টি একটু বেশি লাগবে, উপায় নেই। এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না। মিসির আলি কফির কাপ হাতে নিতে নিতে বললেন, লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি। তোমাদের বাগান বাড়িতে যাব। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে। লিলি বলল, কফিতে চুমুক দিন। এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন। মিসির আলি কফিতে চুমুক দিয়ে বলল, এখন যদি আমরা রওনা দিই কতক্ষণে পৌঁছাবো? পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে যাবে। তাতে কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা নেই। তাহলে চলো বিশেষ করে রওনা দিয়ে দেই। কফি খেতে কেমন হয়েছে আপনি তো কিছু বলেননি। মিসির আলি নিচু গলায় বললেন, এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না। লিলি ক্লান্ত গলায় বলল, থ্যাংক ইউ। সে তার মাথার নীল স্কার্ফ খুলে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে। তার চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে, চেহারাটা আবার পাল্টে গেছে। মিসির আলির মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে এক টানে মাথা থেকে স্কার্ফ খুলে ঝাঁকাবে এটাও তার আগে থেকেই ঠিক করা। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার গা ছমছম করছে, যেন অশুভ দিন তার জন্য অপেক্ষা করেছে। ভয়ঙ্কর কিছু, লৌকিক কিছু না, অলৌকিক কিছু। অনেক কাল আগে তার একবার এমন অনুভূতি হয়েছিল। শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছিলেন। গভীর রাত। তিনি 11 সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন। ট্রেন আসবে ভোর রাতে, পৌষ মাসের মাঝামাঝি, প্রচন্ড শীত। ওয়েটিং রুমে বসে সময় কাটানোর সময় ঢুকতে যাবেন, হঠাৎ তার পা জমে গেল। বুক ধরফর করতে লাগলো। মনে হলো ওয়েটিং রুমে অশুভ কিছু আছে, ভয়ঙ্কর কিছু, যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই। তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢোকা। একবার ঢুকলে আর বের হতে পারবে না। কৌতূহল সবসময় ভয়কে অতিক্রম করে। তার বেলাতেও তাই হলো। তিনি কৌতূহলী হয়ে উকি দিলেন। ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ, হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট। বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে। মিছিল আলী ঘরে ঢুকলেন। বৃদ্ধ চোখ মেলল না, তবে তার ঠোঁটের কোনায় সামান্য হাসি দেখা গেল। শরীর জমিয়ে দেওয়া তীব্র ভয় মিছিল আলীকে আবারও আচ্ছন্ন করল। তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন। বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে। 11 সিন্ধু এক্সপ্রেস ভোর 4:40 প্ল্যাটফর্মে ইন করল। মিসির আলি ট্রেনে ওঠার আগে কয়েকবার ওয়েটিং রুমে উকি দিলেন।
বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে, মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে। ঠোঁটের কোনায় আগের মতো স্পষ্ট হাসি। মিসির আলি তার জীবনের ভয় পাওয়ার ঘটনাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা এটা দাঁড় করিয়েছিলেন, সেটা হলো কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনে ওয়েটিং রুমের কোনো ভূতের গল্প পড়ে ভয় পেয়েছিলেন। ভয়টা এতটাই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতির মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে, নষ্ট হতে দেয়নি। অনেককাল পর আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করলো এরকম একটা স্মৃতি তো আছে, স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক। যেহেতু অন্য দিনের স্মৃতি বের করতে গিয়ে সমস্যা হলো, স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল, কিন্তু অন্যরকম হয়ে গেল। মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না, স্মৃতির মনে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে আনলো। এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক মাঝে মাঝে করে। এর যেমন মন্দ দিক আছে, ভালো দিকও আছে। মস্তিষ্কের ভেতরে হঠাৎ নিউরনের প্রবল ঝড় সৃষ্টি হয়, এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায়, স্মৃতি জমা রাখা মেমোরি সেল খালি হয়ে যায়। আজ যে ভয়টা পাচ্ছেন তার পেছনের কারণটা কি? তিনি দাঁড়িয়ে আছেন পাঁচিল ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে। অন্ধকার পাঁচিল ঘেরা, বাড়িটাকে জেলখানার মতো লাগছে। তিনি দাঁড়িয়ে আছেন একা। এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে, তাও পুরো গেট না, গেটের অংশ যার ভেতরে ছোট খাটো মানুষ হয়তো বা কষ্ট করে ঢুকতে পারে। গেট খুলতেই লিলি তার দিকে ফিরে বলল, স্যার আপনি দাঁড়ান, 5-6 মিনিট লাগবে, আমি কুকুর বেঁধে আসি। আমাদের 3টি কুকুর আছে, খুবই উগ্র স্বভাব, অপরিচিত কাউকে দেখলে কি করবে কে জানে, আমাকে একবার কামড়ে দিয়েছিল। মিসির আলি তারপর থেকে দাঁড়িয়ে আছে। তিনি ঘড়ি দেখেননি, কিন্তু তার মনে হচ্ছে 5-6 মিনিটের অনেক বেশি সময় পার হয়ে গেছে। কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বিশাল বাড়ি পুরোপুরি নিস্তব্ধ। 3টা ভয়ঙ্কর কুকুর, অথচ তারা একবারও শব্দ করবে না এমন তো হবার কথা না। তাছাড়া বাড়িও অন্ধকারে ডুবে আছে। বিশাল এই বাড়ির একটি ঘরেও বাতি জ্বলবে না, এটাই বা কেমন কথা? একজন থাকে না। রাত তো বেশি হয়নি, খুব বেশি হলে 10টা। যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ লাইটও থাকবে না? এমন গাঢ় অন্ধকার মিসির আলি অনেকদিন দেখেননি। নক্ষত্রের আলো পর্যন্ত নেই, আকাশ মেঘে ঢাকা, প্রবল অন্ধকার। জোনাকি বের হয়, জোনাকিও নেই। অনেকদিন তিনি জোনাকি দেখেননি। জোনাকি বকুল ফুলের গন্ধ আসছে। এটা কি বকুল ফুলের সময়? শহরবাসী হয়ে ছোটখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন। গন্ধটা হয়তো বকুল ফুলের নয়, অন্য কোনো বুনো ফুলের। জায়গাটা বন তো বটেই, আশেপাশে লোক। ঘর ঘর শব্দ হলো। মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল। গেট খুলছে। গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে, তার পাশে দারোয়ান। দারোয়ানের হাতে লম্বা টর্চ, 5 ব্যাটারির টর্চ নিশ্চয়ই। এই টর্চে আলো ফেলে দেখতে ইচ্ছে করছে আলো কেমন হয়। লিলি বলল, স্যার আসুন। ও শরীরটা খারাপ বলে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। আর আমি খুঁজে পাচ্ছি না হারিকেন। বরকতকে দেখুন, এত লম্বা টর্চ নিয়ে ঘুরছে, টর্চে নেই ব্যাটারি। ব্যাটারি ছাড়া টর্চ হাতে নিয়ে ঘোরার দরকারটা কি? স্যার আপনিই বলুন। আপনাকে ব্যাগ হাতে নিতে হবে না, বরকত নেবে। মিসির আলি বললেন, তোমার কুকুর কি বাধা হয়েছে? হ্যাঁ বাধা হয়েছে। সকালে কুকুরগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেব, তখন আর আপনাকে কিছু বলবে না। আপনার থাকার ব্যবস্থা করেছি দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে। ঘরটা তেমন ভালো না, তবে খুব বড় ঘর। এই ঘরের খাটটা সুন্দর, অন্য ঘরগুলিতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই। লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না। লণ্ঠন তার চারপাশ আলো করছে, দূরে আলো ফেলতে পারছে না। লণ্ঠন এবং টর্চের এই তফাৎ, লণ্ঠন নিজেকে আলোকিত করে, নিজেকে দেখায়, টর্চ অন্যকে আলোকিত করে। সিঁড়িটা সাবধানে উঠবেন ছাড়, শ্যাওলা জমে কেমন পিচ্ছিল হয়ে গেছে। রেলিং ধরে উঠুন। আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে। খিদে লেগেছে না ছাড়? লেগেছে। আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন, আমি খাবার রেডি করে ফেলবো। এর মধ্যে কোনো কিছুর দরকার হলে দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়াবেন, মাথা নিচু করে বরকত বরকত বলে ডাক দেবেন। আমাদের একটাই কাজের লোক, বরকত। 1-এর ভিতর 4, সেই দারোয়ান, সেই কেয়ারটেকার, সেই মালি, সেই কুকুর পালক। ভাত খাবার আগে চা কফি কিছু খাবেন? খেতে পারি। আমি এক্ষুনি বরকতকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার হাজবেন্ডের সঙ্গে কি আজ রাতে দেখা হবে? অবশ্যই হবে। অসুস্থ বলেছিলে? অসুস্থ হোক যাই হোক, গেস্ট হোক যাই হোক, গেস্টের সঙ্গে দেখা করবে না? মিসির আলির ঘর পছন্দ হলো। পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলো প্রকাণ্ড। ছোটখাটো ফুটবল খেলার মাঠ,
কড়ি বর্গার ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে। রডের মাথায় ফ্যান। এক শোবার ঘরেই 4টা ফ্যান। ইলেকট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা না, কাজেই ধরে নেওয়া যেতে পারে এদের জেনারেটর আছে। ফ্যানগুলি পুরনো আমলের ডিসি ফ্যান না, আধুনিক কালের ফ্যান। ফ্যানের পাখায় জমে থাকা ময়লা থেকে বোঝা যায় ফ্যানগুলি ব্যবহার করা হয়। ঘরে শোবার 2টো খাট, চারপাশে রেলিং দেওয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখা। এই খাটে ওঠার জন্য 2 ধাপ সিঁড়ি আছে। জানালার পাশে খাটের সাইজের একটা টেবিল, বিশাল টেবিলের সঙ্গে বেমানান ছোট্ট একটা চেয়ার। চেয়ার টেবিলের উল্টো দিকে 2টো আলমিরা, কাঠের আলমিরা তালাবন্ধ। চেয়ারে সবুজ মখমলের গদি। চেয়ারের পাশে পুরনো ডিজাইনের 2টি আলনা। তারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকা। 2টো খাটেই বিছানা করা হয়েছে, কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছে। একটা বিছানো হয়েছে ধবধবে সাদা চাদর, সাদা বালিশের ওয়ার, রেলিং দেওয়া খাটে সবকিছু রঙিন। তবে 2টো খাটে কোল বালিশ আছে। মিছির আলী বাথরুমে উকি দিলেন। বাথরুমটাও প্রায় শোবার ঘরের মতোই বড়, খুবই আধুনিক বাথরুম। এই বাথরুমে অবশ্যই পরে বানানো হয়েছে। যে সময়ের বাড়ি সে সময় টাইলস নামক বস্তু বাজারে আসেনি। বাথরুমটা শুধু যে ঝকঝক করছে তা না, বড় বড় হোটেলের মতো করে গোছানো। বেসিনের উপর সাবান, টুথপেস্ট এবং একটা মোড়ক না খোলা টুথব্রাশ। তোয়ালে রাখার জায়গায় তোয়ালে ঝুলছে। ময়লা নয়, মনে হচ্ছে এইমাত্র ধোপাখানা থেকে নিয়ে আসা হয়েছে। মিসির আলী বেসিনের কলে পানি আশা করেননি। দোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাঙ্ক থাকতে হবে। সেই ট্যাঙ্কে পানি তোলার ব্যবস্থা থাকতে হবে। ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল। অনেকদিন অপব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয়, সেরকম পানি না, পরিষ্কার পানি। মিসির আলী মুখে পানি ছেটালেন। সিঁড়িতে ধপধপ শব্দ করতে করতে কেউ একজন আসছে। বাড়ির মালিক নিশ্চয়ই নয়, তিনি হুইল চেয়ারে থাকেন। তাহলে কে আসছে? দারোয়ান? একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে। সেই ভারী বস্তুটা কি হতে পারে? চেয়ার টেবিল কাঁধে করে আনবে না? তার ঘরে চেয়ার টেবিল আছে। বালতিতে করে গরম পানি কি নিয়ে আসছে? রাতের বেলায় অতিথিদের গরম পানি দেওয়ার রেওয়াজ আছে। অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন, তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে। না, বালতি নিয়ে কেউ আসছে না। বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখতো, তার শব্দ পাওয়া যেত। সেই শব্দ পাওয়া যাচ্ছে না। মিছির আলী ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন। দারোয়ান বরকত আসে। কলসির মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, তার মানে কলসিতে করে গরম পানিই আনা হচ্ছে। মিছির আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, লজিক শেষ পর্যন্ত কাজ করেছে। সিদ্ধান্তে ভুল হয়নি। আজকাল এই ব্যাপারটা তার প্রায়ই হচ্ছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত আসার পরই টেনশন বোধ করা শুরু করেন। লজিকের যে সিঁড়িগুলি গাঁথা হয়েছে সেই সিঁড়িগুলি কি ঠিক আছে? সিঁড়ি বেয়ে ওঠা যাবে তো? মিসির আলী জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে। মিসির আলী জানেন এই সবই বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হলো আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হলো না, ভুল থেকে গেল। স্যার, গরম জল। বুঝতে পারছি। স্নান করলে করেন? গোসল করব না, বড় সাহেব স্নান করতে বলেছেন। তোমার বড় সাহেব বললে তো আর হবে না। আমার গোসল করার ইচ্ছে করছে না। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। না, আর কিছু লাগবে না। ভালো কথা, তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন? তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয়? এটা কি হিন্দু প্রধান অঞ্চল? বরকত জবাব দিল না, সরু চোখে তাকিয়ে রইল। মিসির আলী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাও বলার পরেও সে যাচ্ছে না, আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে। বলশালী একজন মানুষ, বয়স হবে 30 কিংবা 35, বেশিও হতে পারে। চুলে পাক ধরেছে। মানুষটার বুদ্ধি কেমন? চট করে মানুষের বুদ্ধি বের করার কোনো উপায় এখনো বের হয়নি। সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্য বের করেছে, কোনো পরীক্ষাই মিসির আলীর কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থেকে থাকা উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা। প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা, দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা। বরকত চলে যাচ্ছে। যেতে যেতেও দুবার ফিরে তাকালো। সিঁড়ির কাছে অন্ধকার, কাজেই তার চোখের দৃষ্টিতে কি আছে বোঝা যাচ্ছে না। কিছু একটা নিশ্চয়ই আছে, নয়তো এতবার। মিসির আলী নিজের ঘরে ঢুকলেন। ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার।
নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হয়। গন্ধ যত ছড়াবে ঘর তত আপন হবে। নিম্ন শ্রেণীর পশুরা তাই করে, নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে দেয়। অদৃশ্য সাইনবোর্ড গন্ধ দিয়ে বলে, এই আমার সীমানা, এর ভিতর আর কেউ আসবে না। যদি ভুলেও চলে আসো বেশিক্ষণ থাকবে না, থাকলে সমূহ বিপদ। মিসির আলি ছুটকেস খুলে বই বের করলেন। 4টা বইয়ের মধ্যে 3টা হলো ক্লোজ আপ ম্যাজিকের বই। দড়ি কাটার খেলা, পিং পং বল অদৃশ্য করে দেবার মতো ছোট ছোট ম্যাজিকের কৌশল দেওয়া আছে। পড়তে ভালো লাগে। তিনি বইগুলো টেবিলে সাজিয়ে রাখলেন। এত বড় টেবিলে 4টা বই দেখতে হাস্যকর লাগছে। মিসির আলি ঠিক করলেন এই বাড়ির লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিলে ভর্তি করে রাখবেন। চোখের সামনে প্রচুর বই থাকলে ভালো লাগে। আবারও সিঁড়িতে ধপধপ শব্দ হচ্ছে। বরকত কি আবারও ভারী কিছু নিয়ে উঠছে? ব্যাপারটা কি? আবার কি আনছে? মিসির আলি দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না, তার হাতে ছোট্ট তেলের শিশির মতো শিশি। অথচ এমনভাবে সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রাম করেও নিচ্ছে বলে মনে হয়। এত স্বাস্থ্যবান একজন মানুষ সিঁড়ি ভাঙতে কষ্ট হবার কথা না, অথচ তার যে কষ্ট হচ্ছে এটা পরিষ্কার। হার্টের কোনো অসুখ আছে কি? কিংবা আর্থারাইটিস? ওঠার সময় হাঁটুতে ব্যথা করে? বরকত মিসির আলির সামনে এসে বলল, ওষুধ নিয়ে আসছে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কিসের ওষুধ? সাপের ওষুধ, আপনার ঘরের চারদিকে দিয়ে দেব। ঘরের চারদিকে সাপের ওষুধ দেবে মানে কি? দোতলায় সাপ আসবে কিভাবে? বরকত প্রশ্নের জবাব দিল না, ঘরে ঢুকে গেল। মিসির আলি বারান্দায় দাঁড়িয়ে তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুতে সরাসরি আক্রমণ করে, চট করে মাথা ধরে যায়। কার্বলিক অ্যাসিডেরও তাই হয়েছে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, শুধু সাপ না, আমি নিজেও এই ঘরে ঢুকতে পারবো না। এই গন্ধ নিয়ে বাস করার চাইতে ঘরে 2-3টে সাপ নিয়ে বাস করা অনেক সহজ। মশারি ভালো মতো গুজে দিয়ে রাখতে পারলে সাপ ঢুকতে পারবে না। সাপকে খাটে উঠতে হলে খাটের পা বেয়ে উঠতে হবে। সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা। সাপ শুধু শুধু এত কষ্ট করবে কেন? বরকত নেমে যাচ্ছে। শিশিটা নিশ্চয়ই ঘরের কোথাও রেখে এসেছে। বোতল থেকে গন্ধ বের হচ্ছে। আচ্ছা, বোতলটা সে কোথায় রেখেছে? খাটের নিচে রেখেছে নিশ্চয়ই। মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচে রেখে দিই। সিঁড়ি দিয়ে নামতে নামতে বরকতের তেমন কষ্ট হচ্ছে বলে মনে হয় না, বেশ দ্রুতই নামছে। বরকতের আর্থরাইটিস নেই, এটা নিশ্চিত। সিঁড়ির শেষ মাথায় ছোট্ট একটা শব্দ হলো। জায়গাটা গাঢ় অন্ধকার। তারপরেও মিসির আলির মনে হলো কে যেন সেখানে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। মিসির আলির মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো। টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে। তিনি সিঁড়ি বেয়ে 2 পা নামলেন। উঁচু গলায় বললেন, কে ওখানে? কেউ জবাব দিল না। মিসির আলি আরো কয়েকটা সিঁড়ি টপকালো এবং তখনই শান্ত গভীর পুরুষ গলায় কেউ একজন বলল, স্যার, রেলিং ধরে নামুন। খুব খেয়াল রাখবেন, যতবার ওঠানামা করবেন রেলিং ধরে করবেন। আমার নাম সুলতান। ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপের ইংরেজিটা মনে পড়ছে না বলে বাংলায় বললাম। স্যার, কেমন আছেন? হুইল চেয়ারে বসে যে মানুষটি হাত বাড়িয়েছে, মিসির আলি কয়েক মুহূর্তের জন্য তার উপর থেকে চোখ ফেরাতে পারলেন না। কাছাকাছি আসায় মানুষটিকে এখন দেখা যাচ্ছে। কেউ একজন একতলার দরজা মনে হয় খুলছে। আলো এসে পড়ছে মানুষটার মুখে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। অতিথিকে স্বাগতম বলার জন্য তিনি বিশেষভাবে পোশাক পরেছেন। স্ত্রী করা ধবধবে সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল ফুল হাফ শার্ট। পোশাকটায় স্কুল ড্রেস ভাব আছে, কিন্তু এই মানুষটাকে খুব মানিয়েছে। ভদ্রলোক চশমা পরেন, নাকের কাছে চশমার দাগ আছে, কিন্তু এখন চোখে চশমা নেই। তার বড় বড় ভাষা চোখ বুদ্ধিতে ঝিকমিক করছে। বয়স 50-এর বেশি, মাথা ভর্তি কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে তা এই মানুষটার চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। স্যার, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঘরটা পছন্দ হয়েছে? কার্বনিক অ্যাসিড দেওয়ার আগ পর্যন্ত পছন্দ ছিল, আমার কিন্তু গন্ধ বিষয়ক সমস্যা আছে। আপনি এসেছেন, আমি অসম্ভব খুশি হয়েছি। খুশির প্রকাশটা অবশ্য করতে পারছি না। আপনি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, আপনি নিশ্চয়ই আমার খুশি ধরতে পারছেন। মিসির আলি কিছু বললেন না। মানুষটা যে খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে। আনন্দিত মানুষের ভিতরে অস্থিরতা থাকে, ব্যথিত মানুষ চুপচাপ হয়ে থাকে। এই মানুষটা অস্থির, হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক করছে। আমি আপনাকে খাবার ঘরে নিয়ে যাবার জন্য অনেকক্ষণ থেকে সিঁড়ির গোড়ায় বসে আছি। আপনি দাঁড়িয়েছিলেন।
আমি নিজ থেকে আপনাকে লক্ষ্য করেছিলাম। আমার মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তার বিষয়টা ধরার চেষ্টা করছিলাম। দুশ্চিন্তা করছিলাম না। আপনার স্ত্রী লিলি কোথায়? ও রান্না শেষ করে ঘুমোতে চলে গেছে। ভুল বললাম, সে চলে যায়নি। আমি তাকে জোর করে পাঠিয়েছি। ওর কিছু মানসিক সমস্যা আছে। সমস্যাগুলি হঠাৎ হঠাৎ দেখা যায়। আপনাকে নানান কৌশল করে এখানে আনার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো লিলির ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলাপ করা। ও আচ্ছা, স্যার আসুন, খেতে আসুন। খাবার ঘরটা একতলায়। একতলায় থাকায় রক্ষা। আমি যেতে পারছি, দোতলায় হলে যেতে পারতাম না। মিসির আলী ভেবেছিলেন বিশাল একটা খাবার ঘর দেখবেন, তা দেখলেন না। ছোট্ট ঘর, খাবার টেবিলটাও ছোট। টেবিলের পাশে একমাত্র চেয়ার মনে হচ্ছে একজনের জন্যই খাবার ব্যবস্থা করা হয়েছে। মিসির আলী চেয়ারে বসতে বসতে বললেন, আপনি খাবেন না? জি না, সন্ধ্যার পর আমি কিছু খাই না। আগে পানি, চা, কফি খেতাম, এখন তাও না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। মিসির আলী একবার ভাবলেন, জিজ্ঞেস করেন, সূর্য ডোবার পরে কেন খান না? শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন না। সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলোকের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। সেই সব যুক্তি তিনি যদি অন্যদের জানাতে চান, প্রশ্ন না করলেও জানবেন। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে কেন দিয়েছি জানেন? না, জানি না। সরি, আমি আপনাকে খুবই বোকার মতো প্রশ্নটা করলাম। সন্ধ্যার পর আমি কেন খাদ্য গ্রহণ করি না সেটা তো আপনার জানার কথা না। তবে আপনার লজিক্যাল ডিডাকশনের যে ক্ষমতা আপনি নিশ্চয়ই বের করে ফেলেছেন। আমি কিছু বের করিনি। স্যার, আপনি খাওয়া শুরু করুন, সব টেবিলে দেওয়া আছে। আপনি খেতে থাকুন, আমি গল্পটা বলি। এক রাতে খেতে বসেছি, হঠাৎ মনে হলো পৃথিবীর সব পশু, পাখি, কীট পতঙ্গ কোনো কিছুই রাতে খাদ্য গ্রহণ করে না। জীবের নিয়ম হলো রাতে খাদ্য গ্রহণ না করা। এমনকি উদ্ভিদও সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে দিনে, রাতে না। আর আমরা মানুষরা জীবজগতের সমস্ত নিয়ম ভঙ্গ করে রাতে খাদ্য গ্রহণ করছি। এটা তো ঠিক হচ্ছে না। তারপর থেকে সূর্য ডোবার পর ফুড ইনটেক পুরোপুরি বন্ধ করে দিলাম। প্রথম কিছুদিন কষ্ট হয়েছে, এখন আর হচ্ছে না। এখন ভালো আছি, শরীর খুবই ফিট। যার সঙ্গেই দেখা হয় তাকেই গল্প বলার ছলে বলতে চেষ্টা করি, সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ করা ঠিক না। মিসির আলী প্লেটে ভাত নিতে নিতে বললেন, জীবজগতের কেউই রাতে খায় না? বাদুর আর পেঁচা খায়, এরা নিশাচর। এদের হিসেবে ধরছি না। আমি যে বকবক করছি আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছি না। প্রথম দফাতে অনেক বিরক্ত করে ফেলেছি, আর করব না। আপনি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করুন। আমি বইয়ে পড়েছি আপনি একা খেতে পছন্দ করেন। সবকিছু দেওয়া আছে, আপনি খান। আমি পাশের ঘরেই থাকবো। কোনো দরকার হলে ডাকবেন। মিসির আলী বিব্রত গলায় বললেন, আমার একা খাওয়াটা কোনো নিয়মের কারণে না। একা থাকি বলেই একা খাই। একা খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে এই অভ্যাস ভাঙানো ঠিক হবে না। আপনি খাওয়া শুরু করুন, তখন শুভরাত্রি জানানোর জন্য আসবো। আপনাকে খুব স্পেশাল ডেজার্টও খাওয়াবো। খাবার আয়োজন বেশি ছিল না। আলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল এবং ডাল, সবই নিরামিষ। একটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিসির আলী অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত খুবই অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এত অল্প সময়ে এতগুলো পদ সামনে দেওয়া সহজ ব্যাপার নয়। মেয়েটার অসুস্থতার ব্যাপারটা এখনো মিসির আলীর কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণেই হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছেও করছে না। মিসির আলীর খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকলো। তার হাতে কাচের মুখ খোলা বয়ামে একটা চামচ। সে কি আড়াল থেকে মিসির আলীর খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। স্যার, আপনার ডেজার্ট। অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটাও খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে 2 চামচ দেব। 2 চামচের বেশি খাওয়া ঠিক হবে না। তবে আপনার যদি আরও খেতে ইচ্ছে করে তাহলে খাবেন। সাধারণত 2 চামচের বেশি খেতে ইচ্ছে করে না। সোনালী রঙের ঘন তরল পদার্থ হারিকেনের আলোয় ঝিকমিক করে জ্বলছে। সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে 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 মুখে দিন, এভাবেই খাওয়ার নিয়ম। মিসির আলী বললেন, জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু, চাক ভাঙা মধু। এই বাক্যটা নিশ্চয়ই শুনেছেন। এটা হলো চাক ভাঙা মধু। সুন্দরবনের মধুয়ালীরা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খলসা ফুল ফোটে। মৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলেরও মধু আছে, সেটা খারাপ না। তবে খলসা ফুলের মধুর মতো ভালো মধু পৃথিবীর আর কোথাও আছে বলে আমি মনে করি না। মিসির আলী আঙুলে মধু মাখিয়ে মুখে দিলেন।
তিনি বিশেষ কোনো পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে পার্থক্য বুঝতে পেরেছেন? না, আমি মধু খাই না। যারা নিয়মিত মধু খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে, আমি পারবো না। আপনিও পারবেন। আমার কাছে এই মুহূর্তে 8 রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং 5 রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো, আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এই বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটিভাবে একজন মধু বিশেষজ্ঞ। মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। সুলতান বলল, যান শুয়ে পড়ুন। সকালবেলা নাস্তা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম সেট করে ফেলবো। আচ্ছা, পান খাবার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে এলকালয়েড আছে। এই এলকালয়েড স্নায়ুর উপর কাজ করে, শরীরে হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। ইন্টারেস্টিং সেন্সেশন। মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আপনার ঘর পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম না। এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। দোতলায় সাপ কি সত্যিই আছে? থাকার কোনো কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না, যেটাকে দেখেছি তার ফনা আছে, কাজেই বিষ থাকার কথা। বলেন কি? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়ে বেশি ভয় পায় আলো। মশা নেই, তবু মশারিটা নিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার প্রয়োজন হলে ভালো মতো মেঝে দেখে তারপর নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী না, আমার নিজেরও না। আমি এই পৃথিবীতে অনেক জিনিসই ভয় পাই, তার মধ্যে সাপ আছে। মানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে, আমি একটা দুঃস্বপ্ন দেখি। আমি সাপের সঙ্গে শুয়ে আছি, বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না, স্বপ্নটা ভেঙে যাবার সময় প্রচন্ড ভয় লাগে। গা ঘিন ঘিন করতে থাকে, বারবার গোসল করি, তারপরও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না। ইচ্ছা থাকলেও সম্ভব না। হুইল চেয়ার দোতলায় ওঠাবার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দেবে। এত বড় বাড়িতে আপনারা 3 জন মাত্র মানুষ। আমরা 6 জন ছিলাম, এখন 3 জন। জার্নি করে এসেছেন, আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন। কাল আপনার সঙ্গে কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া, সেটা সম্ভব না। বরকত এগিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। বরকতের অনিদ্রা রোগ আছে, সে কুকুরগুলির সঙ্গে সারা রাত জেগে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। নতুন জায়গায় ঘুম যদি না আসে তার জন্য আপনার জন্য ফ্রিজিয়ান জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছি। লিলি নিশ্চয়ই দিয়েছে। রাত জেগে যদি বই পড়তে চান তার ব্যবস্থাও করেছি। দ্য অথার মাইন্ড বইটি আপনার বিছানার কাছে আছে। বইটা কি পড়েছেন? না। 5 জন সিরিয়াল কিলারের মানসিক ব্যাখ্যা করে বইটি লেখা। আমি নিজে খুবই আগ্রহ নিয়ে বইটা পড়েছি। আপনার আর অনেক বেশি ভালো লাগবে বলে আমার ধারণা। বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে দিয়েছে। ফ্লাক্স আছে, চায়ের কাপ আছে, পানির বোতল আছে। মিস হিরালির চোখ ঘুমে জড়িয়ে আসছে। ফ্লাক্স ভর্তি চা থাকলে তিনি যে রাত জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে, মনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। নতুন যে ঘরে মিসির আলীকে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরটা প্রায় আগেরটার মতোই বড়, তবে আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে কালো রঙের খাট, খাটের পাশেই ছোট্ট টেবিল। টেবিলে হারিকেন আছে, একটা কেরোসিনের টেবিল ল্যাম্প আছে, দিয়েশলাই এবং মোমবাতি রাখা আছে, ঘুমের ওষুধ রাখা আছে। এক ধরনের নয়, বেশ কয়েক ধরনের। দ্য আদার মাইন্ড বইটি রাখা আছে বিছানার বালিশের উপর। শোবার আগে বই পড়া মিসির আলীর অনেক দিনের অভ্যাস। পড়ার বই তিনি সঙ্গে এনেছেন। বাইরে বেড়াতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তেই ভালো লাগে, সাইকোলজির কঠিন বই না। কিন্তু এই বাড়ির কর্তা যে কোনো কারণেই হোক চাচ্ছেন তিনি যাতে দ্য আদার মাইন্ড বইটি পড়েন। আজ পড়া যাবে না, কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মিসির আলী দরজায় ছিটকিনি লাগাতে গেলেন। জং ধরে ছিটকিনি আটকে গেছে। অনেক চেষ্টা করেও ছিটকিনি লাগাতে পারলেন না। লাভের মধ্যে লাভ হলো যে ঘুম কেটে গেল। মিসির আলী ডায়েরি বের করলেন, কয়েক পৃষ্ঠা লিখবেন। এতে মস্তিষ্ক ক্লান্ত হবে। তারপর বই নিয়ে বসবেন। সাইকোলজির কঠিন বই না। জেরোম বা জেরোমের এক নয় 3 জন। টেবিলে যদিও 2-3টা বাতি, তারপরও এই আলো দেখার জন্য যথেষ্ট মনে হচ্ছে না। মিসির আলী লিখে আরাম পাচ্ছেন না।
একসময় তার মনে হলো শুধু যে আলোর অভাবেই তিনি লিখতে পাচ্ছেন না তা না, যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টি লিখতেই আর ভালো লাগছে না। মনের ভিতর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এখন রাত 1:20। আমার অনেক দিনের অভ্যাস ঘুমোতে যাবার আগে হয় কিছুক্ষণ লিখি নয় বই পড়ি। লাল মলাটের এই ডায়েরিটা আমি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্য। সমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জনবাস ঠিকই করছি। যাদের বাড়িতে আমি আছি তারা আমাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছে, কিন্তু আমি কেন জানি স্বস্তি পাচ্ছি না। আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমি সমস্যা ধরতে পারছি না। সমস্যার নিয়ম হলো, সমস্যা যদি এমন হয় যে খুবই স্পষ্ট, তাহলে সমস্যা ধরা যায় না, ধরতে সময় লাগে। এরা খুবই আগ্রহ সহকারে আমাকে এই বাড়িতে এনেছে। আগ্রহের পিছনের কারণটা কি? আমাকে আকাশের তারা দেখানোর জন্য কিংবা ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য নিশ্চয়ই আনেনি। আমার অতি বিখ্যাত কোনো ব্যক্তি না যে এই বাড়িতে কিছুদিন থেকে গেলে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিসির আলী কিছুদিন ছিলেন, তিনি আমাদের অতি বন্ধু মানুষ, প্রায়ই আসেন, আগামী সামারে আবার আসবেন। এই দেখুন মিসির আলীর সঙ্গে আমাদের ছবি। সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কি চাচ্ছে তা এখনো ধরতে পারছি না বলে আমার অস্বস্তিটা কাটছে না। তারা কেন বিপদে আছে বলে আমার মনে হচ্ছে, তারা কোনো বিপদে আছে বলে আমার মনে হচ্ছে না। বিপদে থাকলে প্রথম রাতে এই বিপদের কথা জানতে পারতাম। এদের আচার আচরণে সামান্য অস্বাভাবিকতা আছে, এটা থাকবেই। একটা বিশাল পাঁচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি 3টে মানুষ বাস করে, তাহলে তাদের চরিত্রে পরিবেশের প্রভাব ভালোভাবেই পড়বে। পরিবারের প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবনযাপন করছে, এর প্রভাবও বাকিদের উপর পড়বে। আফ্রিকার আদিবাসী এক জনগোষ্ঠীর উপর একবার একটি সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কারণ অনুসন্ধান করে পাওয়া গেল তাদের দলপতি বাঁ পায়ে ব্যথা পেয়েছিল। ব্যথার কারণে সারা জীবন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে, তাই সংক্রমিত হয়েছে পুরো দলের উপর। আমি এই বাড়ির 3 সদস্যকে আলাদাভাবে দেখার চেষ্টা করেছি, আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করেছি। সুলতানকে আমার মনে হয়েছে আত্মবিশ্বাসী একজন মানুষ। আমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি, এই গোত্রের একজন। একই রকম ব্যাপার লিলির মধ্যে এবং বরকতের মধ্যেও দেখলাম। দীর্ঘদিন কিছু মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে, তাহলে একটা পর্যায়ে তারা তাদের ব্যক্তি স্বতন্ত্র হারিয়ে ফেলতে শুরু করে। এদের ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? সুলতানের 8 ধরনের মধু এবং মধু নিয়ে বাড়াবাড়ি উচ্ছ্বাসের কারণটা ধরতে পারছি না। যারা মদ্যপান করেন এবং ভালো মদের ব্যাপারে যাদের আগ্রহ আছে, তাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখা যায়। নানান ধরনের মদ সংগ্রহ করতে এবং অতিথিদের তা দেখাতে এরা পছন্দ করে। সুলতানের মধুর ব্যাপারটা শুরুতে আমি সেরকমই কিছু ভেবেছিলাম, পরে লক্ষ্য করলাম ব্যাপারটা সেরকম না। আমি নিশ্চিত যে সুলতান মধু খায় না, কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল তখন তার নাক এবং ভ্রু সামান্য কুঞ্চিত হলো। যে শুটকি কখনো খায় না, তার সামনে এক বাটি শুটকি ঝোল দিলে এই ভঙ্গিতে নাক কুচকাবে। আমি একবার ভেবেছিলাম তাকে সরাসরি জিজ্ঞেস করি সে মধু খায় কিনা, শেষ পর্যন্ত জিজ্ঞেস করিনি। আমি যে চোখ খোলা রেখে সব দেখেছি তা ঠিক না। এই মুহূর্তে এদের জানতে দিতে চাচ্ছি না। বরকত নামের দারোয়ানের বিষয়টি আমার চোখে লেগেছে। আমি লক্ষ্য করেছি সিঁড়ি বেয়ে উঠাতে খুবই কষ্ট হয়। দেখে মনে হয় কষ্টটা শারীরিক। আমার ধারণা তা না, আমার ধারণা কষ্টটা মানসিক। দোতলায় কোনো ভয়ঙ্কর স্মৃতি কি তার মাথার ভিতর আছে, যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ? লিলি মেয়েটি নিজের চারিদিকে এক ধরনের রহস্য তৈরি করার জন্য ব্যস্ত। এটি অস্বাভাবিক না। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময়ী হিসেবে উপস্থিত করতে চায়। মেয়েটি বুদ্ধিমতী, সে নানাভাবে আমার বুদ্ধির হিসেব নিতে যাচ্ছে, দড়িপাল্লায় বুদ্ধি মাপতে যাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে জরুরি। কেন জরুরি? সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায়? কোথায় ব্যবহার করবে? এই পর্যন্ত লিখে মিসির আলী হাই তুললেন। তার ঘুম পাচ্ছে, এখন ঘুমানো যায়। মিসির আলী বিড়বিড় করে বললেন, দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে, সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটে, এখানেও তাই ঘটেছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কুণ্ডলি ভেঙে সাপটা মাথা বের করলো। এই তো এখন মশারি বেয়ে নামছে। সাপের গায়ে লম্বা লম্বা দাগ থাকে, এর গায়ে ফুটি ফুটি, অনেকটা চিত্রা হরিণের মতো। তিনি আবারও বিড়বিড় করলেন, দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। স্বপ্নের নানান স্তর আছে, তিনি নিশ্চয়ই গভীর কোনো স্তরের স্বপ্ন দেখছেন। এই ধরনের স্বপ্ন চট করে ভাঙে না, মানুষের মস্তিষ্ক স্বপ্নটা পুরোপুরি দেখানোর ব্যবস্থা করে। তার বেলাতেও এই ব্যাপারটা হচ্ছে।
স্বপ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখতে হবে। তার মস্তিষ্ক দেখাবে, তিনি না চাইলেও দেখাবে। যদি ঘটনাটা স্বপ্ন হয়ে থাকে তাহলে তার চুপচাপ শুয়ে সাপটার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর করার কিছুই নেই। চোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে না। তার চোখ বন্ধ করা না করার সাথে সাপের কোনো সম্পর্ক নেই। আর যদি স্বপ্ন না হয়ে থাকে তাহলে অনেক কিছুই করার আছে। শুয়ে না থেকে তার উঠে বসা দরকার, হাততালি দিয়ে দেখা দরকার। সাপ শব্দ পছন্দ করে না, যে কোনো ধরনের কম্পন তার কাছে বিরক্তিকর। খাটটা দোলানো যেতে পারে, বালিশের নিচে সিগারেট আছে, সিগারেট ধরানো যেতে পারে, সিগারেটের ধোঁয়ায়ও নিশ্চয়ই সাপটা পছন্দ করবে না। মিসির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটো কারণ হতে পারে। স্বপ্নে নিজের ইচ্ছায় কিছু করা যায় না। তিনি উঠে বসার চেষ্টা করেছেন কিন্তু পারছেন না, কাজেই এটা স্বপ্ন। আর স্বপ্ন না হলে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে। মস্তিষ্ক উঠে বসার সিগন্যাল ঠিকমতো দিতে পারছে না। যেসব রাসায়নিক বস্তু নিউরনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদের ভিতরে হাত দিয়ে সিগারেট নিলেন, সিগারেট ধরালেন, তামাকের গন্ধ পাওয়া গেল। তাহলে কি এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন হলো সিনেমার পর্দায় ছবি দেখার মতো। ছবি দেখা যাবে, শব্দ শোনা যাবে, তবে কোনো গন্ধ পাওয়া যাবে না। স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন। তিনি গন্ধ পাচ্ছেন এবং রঙও দেখছেন। সাপের গায়ে হলুদ ফুটি স্পষ্ট দেখছেন। এই তো এখন তার হাতে বেনসন অ্যান্ড হেজেস এর সোনালি প্যাকেট, নীল কালো রঙের উপর লেখা স্পেশাল ফিল্টার। তবে এখানেও কথা আছে, গভীর স্তরের স্বপ্নে বর্ণগন্ধ সবই থাকে। আচ্ছা, এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন নয়, বাস্তব ঘটনা? তাকে তো আগেই বলা হয়েছে এই বাড়ির দোতলায় সাপ আছে। যদি সাপ থেকেই থাকে তাহলে ঘরে সাপ আসতেই পারে, কারণ এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। ধরে নেওয়া যাক সাপটা ঘরে ঢুকেছে। আলো সমস্ত প্রতিকূলতাকে কৌতূহলী করে সাপটাকেও করেছে। এই কারণেই এসেছে খাটের নিচে রাখা হারিকেনের দিকে। এখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলার শব্দ। খাট থেকে শব্দটা আসছে। সাপটা আবার কৌতূহলী হলো। সে দেখতে পেল ব্যাপারটা কি, কিসের গন্ধ, কিসের শব্দ, শব্দটা কোত্থেকে আসছে। দেখতে গিয়ে সে চলে গেল মশারির ছাদে। তার কৌতূহল মিটছে বলে এখন সে চলে যাচ্ছে, কিংবা তার কৌতূহল মেটেনি। সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পেরেছে কৌতূহল মেটার কোনো সম্ভাবনা নেই। মিসির আলি বিছানায় উঠে বসলেন, বালিশের কাছে হাত বাড়ালেন। টর্চ লাইটটা আছে, তিনি টর্চের আলো পেলেন। সাপটা দেখা যাচ্ছে না, খাট বেয়ে নিশ্চয়ই নেমে গেছে। তিনি কয়েকবার কাশলেন, টর্চ লাইটের টোকা দিলেন, বসে বসেই খাট নাড়লেন। তিনি এখন বিছানা থেকে নামবেন। তাকে একটা কাজ করতে হবে, ছোটখাটো একটা পরীক্ষা। তাকে যেতে হবে বড় টেবিলটার কাছে। টেবিলের উপর ডায়েরি আছে, ডায়েরির পাতায় কিছু একটা লিখে নাম সই করতে হবে। এই মুহূর্তে যা ঘটেছে তার সব প্রমাণ হবে ডায়েরির লেখা দেখে। সকালে ঘুম ভেঙে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই, তাহলে বুঝতে হবে পুরোটা ব্যাপারটাই স্বপ্ন। আর যদি দেখেন লেখা আছে, তাহলে বুঝতে হবে যা দেখছেন তা সবটাই সত্যি। মিসির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেন। সাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন সেই ভয়টা এখন আর লাগছে না, তবে গা ছমছম করছে। মেঝেতে কোথাও সাপটাকে দেখা গেল না। মিসির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরিতে লিখলেন, আজ 7 তারিখ। আমি আমার মশারির উপর একটা সাপ দেখেছি, লিখে নাম সই করলেন। ডায়েরি উল্টে এমন ভাবে টেবিলের উপর রাখলেন যেন সকালে ঘুম ভাঙতেই চোখে পড়ে ডায়েরিটা উল্টানো। টেবিলের কাছ থেকে দরজার কাছে গেলেন, দরজা খুলে বাইরে যাবেন, কিছুক্ষণ বারান্দায় দাঁড়াবেন। ঘরের ভিতর দম বন্ধ লাগছে। তিনি দরজার ছিটকিনি না দিয়েই আবার শুয়েছিলেন। পুরনো আমলের বাড়ি, ছিটকিনিতে জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথা, কিন্তু আশ্চর্য, দরজা খুলতে পারলেন না। প্রাণপণে টেনেও দরজা খোলা গেল না। মনে হচ্ছে দরজার বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হলো না। মিসির আলি খাটে এসে উঠলেন। হই হই চিৎকার করার কোনো সম্ভাবনা মনে হচ্ছে না। পুরো ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনা অনেক বেশি। কাজেই তার যা করণীয় তা হলো বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্য অপেক্ষা করা। মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। পায়ের কাছে রাখা চাদর বুক পর্যন্ত টেনে দিলেন। একটা হাত রাখলেন কোলবালিশের উপর। তিনি চোখ বন্ধ করে আছেন। মাথার ভিতরে সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। এরকম শব্দ কেন হচ্ছে কে জানে। প্রচন্ড ভয় পাবার পর মানুষের শরীরবৃত্তীয় কর্মকাণ্ড খানিকটা এলোমেলো হয়ে যায়। তার ঘুম ভাঙল অনেক বেলায়। ঘর ভর্তি আলো,
পাখপাখালি চারিদিকে কিচমিচ করছে। খাটের পাশে লিলি দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই 17-18-র বেশি হবে না। লিলি হাসি মুখে বলল, চাচাজি, আপনি দরজায় ছিটকিনি না লাগিয়েই ঘুমিয়েছিলেন। মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারিনি। লিলি বলল, আমি তো আর সেটা জানি না। এর আগেও দুবার এসে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চলে গেছি। এইবার কি মনে হলো দরজায় ধাক্কা দিলাম, ধাক্কা দিতেই দরজা খুলে গেল। চাচাজি, রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। নিন, চা নিন। আমি বইয়ে পড়েছি আপনি বাসি মুখে দিনের প্রথম চা খান। নাস্তা তৈরি আছে, হাত মুখ ধুয়ে নিচে নামলেই নাস্তা দিয়ে দেব। তোমার শরীর এখন ভালো? শরীর খুব ভালো, কাল রাতেও ভালো ছিল। ওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলাম। ও আপনাকে কি বলেছে? আমার মাথা খারাপ, আমার চিকিৎসা দরকার, এই ধরনের কিছু? লিলি হাসতে হাসতে বলল, ওর কোনো দোষ নেই। রাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করেছি। ও আমার অভিনয় ধরতে পারে না। চাচাজি, আমার চা কেমন হয়েছে? ভালো হয়েছে। কাল রাতের খাবারটা কেমন ছিল? ভালো ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। আজ আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবো, পুঁই শাকের পাতা খাওয়াবো। পুঁই শাকের পাতা আনতে পাঠিয়েছি, পাওয়া গেল না। এমন জংলা এলাকায় বাস করি, আশেপাশে 2-3 মাইলের মধ্যে হাট বাজার নেই। মিসির আলি কাপে চুমুক দিতে দিতে বললেন, লিলি, একটা কাজ করো তো। টেবিলের উপরে দেখো আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছে, পাতাটা খুলে দেখো কি লেখা। লিলি টেবিলের কাছে গেল। ডায়েরি উল্টো করে রাখা নেই, বইগুলোর উপর রাখা। লিলি বলল, চাচাজি, টেবিলের উপর কোনো ডায়েরি তো উল্টো করে রাখা নেই। লাল মলাটের বইয়ের ডায়েরি। 7 তারিখ বের করে দেখো কিছু লেখা আছে কিনা। লিলি অবাক হয়ে বলল, কিছুই লেখা নেই, কি লেখা থাকবে? মিসির আলি হালকা গলায় বললেন, রেখে দাও, কিছু লেখা থাকবে না। তোমার স্বামীর ঘুম কি ভেঙেছে? ওর ঘুম একটার আগে ভাঙবে না, সারা রাত জেগে তারা দেখেছে। আপনাকে কি কি দেখাবে সব ঠিকঠাক করেছে। আজ আপনাকে কি দেখানো হবে জানেন? না, শনির বলয়। এই সব দেখে কি হয় কে জানে, খুবই ফালতু লাগে। চাচাজি, আমি নিচে যাচ্ছি, হাত মুখ ধুয়ে আপনি নিচে আস, লুচি ভেজে পাতে তুলে দেব। তোমার লুচিগুলো কি স্পেশাল? অবশ্যই, অর্ধেক ময়দা অর্ধেক সুজিদানা মিশিয়ে কাই তৈরি করা হয়। 10-12 ঘন্টায় এই কাই ভেজা ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়। লুচির কাই আমি কাল রাতেই তৈরি করে রেখেছি। ভালো। শুধু ভালো বললে হবে না, আপনি চলে যাবার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেন, রান্নার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমি বাঁধিয়ে রাখবো। অবশ্যই দিয়ে যাব। তুমি চাইলে এখনই দিয়ে দিতে পারি। ওমা, এখন কেন দেবেন? আমি তো এখন আপনার জন্য রান্নাই করিনি। চাচাজি, চাচাজি, যাই। লিলি চলে যাবার পর মিসির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কিছুই লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গত রাতে যা দেখেছেন সবই স্বপ্ন, গভীর গাঢ় স্বপ্ন। মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন, লুচি বেগুন ভাজা খেলেন, চা খেলেন। লিলি বলল, চাচাজি, আপনি ঘুরে ফিরে বাড়ি দেখুন, বাগান দেখুন, লাইব্রেরির ঘর খুলে রেখেছি, বইপত্র দেখতে পারেন। তোমার কুকুরগুলো কি বাধা আছে? হ্যাঁ, কুকুর বাধা। বরকতকে পুঁই শাকের পাতার খোঁজে পাঠিয়েছি। বড় বড় পুঁই পাতা ছাড়া পাতুরি হয় না। বরকত এলে এই কুকুরগুলোর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব, তখন আপনার কুকুর ভীতি আর থাকবে না। নীল ফুল ফোটে ওই গাছটা কোথায়? পিছনের বাগানে। বিশাল গাছ, আপনি দেখলে চিনতে পারবেন। গাছের গুড়িটা বাঁধানো। পিছনের বাগানে একটা ভাঙা মন্দির আছে, মন্দিরে ঢুকবেন না, সাপের আড্ডা। কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল না, সাপের আড্ডা। কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল, বাড়ির মালিক অশ্বিনী রায় শাক্ত মতের মানুষ ছিলেন। স্বপ্নে দেখে তিনি কালী প্রতিষ্ঠা করেন। খুব ইন্টারেস্টিং গল্প। আমি ভাষা জানি, সুলতানকে জিজ্ঞেস করলে আপনাকে বলবে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করব। লিলি বলল, আমি ওই দিনের মতো এক্সপ্রেসো কফি বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে চাচাজি? ঠিক আছে। মিসির আলি বাড়ি দেখতে বের হলেন। রাতে বাড়িটা যত প্রকাণ্ড মনে হয়েছিল, দিনের বেলায় মনে হচ্ছে তার চেয়েও প্রকাণ্ড। তবে প্রকাণ্ড হলেও ধ্বংসস্তূপ। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ভয় ভয় করে। মনে হয় বাড়িটাও কৌতূহলী চোখে দেখছে, চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা শেষ হলেই বাড়ি গম্ভীর গলায় ডাকবে, এই যে ভদ্রলোক, আপনার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে শুনে যান। মিসির আলি বাড়ির পিছনে চলে গেলেন। তিনি বৃক্ষপ্রেমিক না, গাছপালা নিয়ে তার বাড়াবাড়ি কৌতূহল নেই, কিন্তু নীলমরিচ ফুল গাছটা দেখতে খুব ইচ্ছে হচ্ছে। বাড়ির পিছনের জায়গাটা আশ্চর্য রকমের পরিষ্কার। ঝোপঝাড় নেই, বড় বড় ঘাস নেই, গাছের নিচে শুকনো পাতা পড়ে নেই। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাড় দেওয়া হয়েছে। নীলমরিচ ফুল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে, এমন কিছু বিস্ময়কর গাছ বলে মনে হচ্ছে না। তবে
মরিচ ফুল গাছের পাশেই চেরি গাছ ফুলে ভরে ছেয়ে আছে। পাতা শূন্য গাছ সাদা ফুলে ঢেকে আছে। মিসির আলী বিস্মিত গলায় বললেন, বাহ, সুন্দর তো। চেরি গাছের পাতা শীতকালে ঝরে যায়, এখন শীত না, তারপরেও গাছে একটা পাতা নেই। জন্মভূমি ছেড়ে অন্য দেশে এসে গাছের জিনে কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি এটা চেরি গাছ না অন্য কোনো গাছ? তিনি ভালো নাম জানেন না। ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের অংশটা ঝোপঝাড়ে ঢাকা। বড় বড় কয়েকটা আম গাছ জায়গাটা দখল করে রেখেছে। উইয়ের ঢিবির উপর কিছু উঁচু মাটি দেখা গেল। মন্দিরের ঠিক সামনে সারি করে লাগানো জবা গাছ। জবা গাছ এত বড় হয় মিসির আলীর মতোই প্রকাণ্ড। একটা গাছের ফুল ফুটেছে, কালচে লাল রঙের ফুল, দেখতে ভালো লাগে না। জবা ফুল ছাড়া কালী পুজো হয় না। পূজায় ফুলের জন্যই কি এই গাছগুলো লাগানো? এত প্রাচীন গাছ। মিসির আলী মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরের গায়ে শ্বেত পাথরের ফলকে কি সব লেখা, পড়তে ইচ্ছে করছে। বাবু অশ্বিনী কুমার রায় কর্তৃক অদ্য শনিবার বঙ্গাব্দ 1208 গৌরকালী মন্দির অধিষ্ঠিত হইল। মিসির আলী নাম ফলকের দিকে তাকিয়ে আছেন। গৌরকালী মূর্তি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কালী কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ না। চাচাজি, আপনার কফি। আপনাকে বলা হয়েছে মন্দিরের কাছে না আসতে, আর আপনি সোজাসুজি মন্দিরে চলে এসেছেন। আপনি দেখি একেবারে বাচ্চাদের মতো, যেটা করতে মানা সেটাই করেন। মিসির আলী কফির মগ হাতে নিতে নিতে বললেন, গৌরকালী ব্যাপারটা কি? গৌরকালী হলো যে কালীর গায়ের রং গৌর, ধবধবে সাদা। বাবু অশ্বিনী রায় স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলেছেন, তুই আমাকে প্রতিষ্ঠা কর, তবে গায়ের রং কালো করিস না বাবা, গৌরবর্ণ করবি। অশ্বিনী কুমার রায় বললেন, ঠিক আছে মা, করব। দেবী তখন বললেন, আমি তোর এখানে থাকবো নগ্ন অবস্থায়, আমার গায়ে যেন কোনো কাপড় না থাকে। অশ্বিনী কুমার রায় বললেন, সেটা কি ঠিক হবে মা? এত ভক্তরা তোমাকে দেখতে আসবে। দেবী বললেন, কেউ আমাকে দেখতে আসবে না, তোকে যা করতে বললাম তাই কর। মিসির আলী বললেন, অশ্বিনী কুমার নগ্ন গৌরবর্ণের কালী প্রতিষ্ঠা করলেন? লিলি বলল, হ্যাঁ। মন্দিরে কি মূর্তি আছে? না। অশ্বিনী কুমার রায় নিজেই মূর্তিটা মেঘনায় ফেলে দিয়েছিলেন। কেন? গল্পটা আমি পুরোপুরি জানি না, ভাষা ভাষা জানি। দূরবীনওয়ালা অর্থাৎ সুলতান সাহেব ভালো মতো জানে, সে আপনাকে গুছিয়ে বলবে। আগে তোমার কাছ থেকে অগোছালো ভাবে শুনি। অগোছালো গল্প শুনতেই আমার বেশি ভালো লাগে। ঘটনাটা হলো এরকম, যেদিন দেবী প্রতিষ্ঠিত হলো সেই রাতেই অশ্বিনী বাবুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই বোকা ছেলে, নরবলি ছাড়া শক্তির প্রতিষ্ঠা হয়? তুই এক কাজ কর, আগামী অমাবস্যায় নরবলি দে। অশ্বিনী বাবু বললেন, এটা পারবো না মা, আমি মহাপাতক হব। দেবী বললেন, পাপ পুণ্যে তুই কি বুঝিস, তোকে যা করতে বললাম কর, নয়তো মহাবিপদে পড়বি। অশ্বিনী বাবু স্বপ্নের মধ্যেই কাঁদতে কাঁদতে বললেন, এই কাজটা পারবো না মা, নরবলি ছাড়া তুমি যা করতে বলবে তাই করব। দেবী তখন বললেন, তুই যখন পারবি না তখন আমার ব্যবস্থা আমিই করব, তখন তোর দুঃখের সীমা থাকবে না। অশ্বিনী বাবুর ঘুম ভেঙে গেল। দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। খুবই কান্নাকাটি শুরু করলেন। আগামী অমাবস্যায় না জানি কি হয়। কি হয়েছিল? কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। অশ্বিনী বাবুর বড় মেয়েকে মন্দিরের ভিতর পাওয়া গেল। বড় মেয়ের নাম শ্বেতা, 18-19 বছর বয়স, বিয়ের কথা চলছিল। সকালে মন্দিরে ঢুকে অশ্বিনী বাবু দেখলেন মেয়ের মাথা একদিকে, ধর আরেকদিকে, দেবীর খাড়ায় চাপ চাপ রক্ত। কি সর্বনাশ! অশ্বিনীর বাবুর মাথা খারাপের মতো হয়ে গেল। তিনি সেই রাতেই দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। ওনার কি একটাই মেয়ে ছিল? ওনার 4 মেয়ে ছিল। 2 মাসের মাথায় দ্বিতীয় মেয়েটিও একই অবস্থা হলো। মন্দিরের ভিতরে তাকে পাওয়া গেল মাথা একদিকে, ধর আরেকদিকে। অশ্বিনী বাবু ঘর বাড়ি বিক্রি করে বাকি 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রথমে গেলেন ডিব্রুনগরে, সেখান থেকে শিলিগুড়িতে তার তৃতীয় মেয়েটির একই অবস্থা হলো। তখন তার স্ত্রী সীতা দেবী মামলা করলেন স্বামীর বিরুদ্ধে। সীতা দেবী বললেন, হত্যার ঘটনাগুলি তার স্বামী ঘটাচ্ছেন, দোষ দিচ্ছেন মা কালীর। ছোট মেয়েটাও তার বাবার বিরুদ্ধে সাক্ষী দিল। মামলার রায় কি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। তুমি এত সব জানলে কি করে? এই মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের দূরবীনওয়ালা সেই সব লেখা সবই জোগাড় করেছিল। আপনি চাইলেই আপনাকে খুঁজে দেবে। আপনি কি চান? না, চাই না। লিলি বলল, আপনাকে দেখে কি বুঝতে পারছে না যে আমার মন লিলি বলল, আমাকে দেখে কি বুঝতে পারছেন না যে আমার মনটা আজকে খারাপ? না, বুঝতে পারছি না। আমার মনটা আজ খুবই খারাপ, কারণ পুঁই পাতা পাওয়া যায়নি। বড় বড় পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে পাতুরি তৈরি করতে হয়। কলা পাতা দিয়েও হয়, তবে ভালো হয় না। মিসির আলী হেসে ফেলে বললেন, মন খারাপের কারণটা তো মনে হয় খুবই গুরুতর।
আপনার কাছে গুরুতর মনে না হতে পারে, আমার কাছে খুবই গুরুতর। ও যেমন তারা দেখে, আমি কান্না করি। কোনো রাতে যদি আকাশ মেঘে ঢেকে যায়, ওর মেজাজ খারাপ হয়। ঠিক তেমনি যখন রান্নার জিনিসপত্র পাই না, আমার মেজাজও খারাপ হয়। এটা কি দোষের? না, দোষের না। এত সুন্দর বাগান, তুমি এখানে বেড়াতে আসো না? লিলি বলল, কখনো না। ন্যাংটা দেবীর পাশে আমি কি থাকবো? পাগলা হয়েছেন? তাছাড়া গাছপালা আমার ভালো লাগে না। চাচাজি শুনুন, আমি চলে যাচ্ছি। খবরদার, আপনি কিন্তু মন্দিরের ভিতর ঢুকবেন না। আচ্ছা, ঢুকবো না। তোমার স্বামীর ঘুম ভেঙেছে? ভেঙেছে। তার নাস্তা দেওয়া শেষ? সে নাস্তা খাবে না, দুপুরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম না এলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে থাকবে। আজ সে আপনাকে নিয়ে তারা দেখবে। আজ কি অমাবস্যা? আগামীকাল অমাবস্যা। মিসির আলি বললেন, কদিন ধরেই কেমন মেঘলা মেঘলা যাচ্ছে। অমাবস্যা রাতে যদি আকাশে মেঘ থাকে, তাহলে তো সমস্যা। লিলি নিচু গলায় বললেন, আপনার আর কি সমস্যা? সমস্যা আমার। আকাশে মেঘ দেখলেও প্রচন্ড রেগে যায়, হইচই করে। অমাবস্যা হলো বৃষ্টির সময়। অন্য দিন বৃষ্টি না হলেও অমাবস্যায় বৃষ্টি হবেই। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। জানি না, আপনি নিশ্চয়ই জানেন। আমিও জানি না। কফির মগটা নিয়ে আমি নিচে চলে যাই। দুপুরে রান্না হলে খবর দেব, আসবেন। তখন নিজের মনে ঘুরে বেড়ান। শুধু দয়া করে মন্দিরে ঢুকবেন না। মিসির আলি নীল মরিচ গাছের নিচে বসলেন। কালো সিমেন্টে বাঁধানো বেদি বসার জন্য খুবই সুন্দর। বই সঙ্গে নিয়ে এলে বই পড়া যেত। দোতলায় উঠে বই আনতে ইচ্ছে করছে না। আচ্ছা, গত রাতের ঘটনাটা কি কিছু ভাববেন? না, থাক, এখনো মন্দিরের ভেতরটা আরেকবার উকি দিতে ইচ্ছে করছে। মেয়েটা যদিও নিষেধ করেছে, নিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তো মানুষের ডিএনএর ভিতরই আছে। মানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করছে। ব্যাপারটা শুরু করেছিলেন আদিমানব আদম। তাকে কোনো ব্যাপারে নিষেধ করাই হয়নি, শুধু বলা হয়েছিল গন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলো গন্ধম ফল খাওয়া। এডমন্ড হিলারির মা ছিল উচ্চতাভেদী। তিনি তার পুত্রকে বললেন, তুমি আর যাই করো, বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারি এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকলেন। মিসির আলি মন্দিরের দিকে রওনা হলেন। ভেতরে ঢোকার দরকার নেই, তিনি শুধু উকি দিয়ে চলে আসবেন। পরিত্যক্ত মন্দিরে সাপ থাকা স্বাভাবিক, তবে কাল রাতের ঘটনার পর দিনে সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের। দরজায় হুক আছে, তালা লাগানোর ব্যবস্থাও আছে, কিন্তু দরজায় তালা নেই। মিসির আলি ধাক্কা দিতেই দরজা খুলল। মেঝের শ্বেত পাথরে চকচক করছে, মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুয়ে দিয়ে গেছে। তার চেয়েও বিস্ময়কর ঘটনা হলো, মন্দিরে মূর্তি আছে, গৌরকালী নগ্ন মূর্তি। এখানেই বিস্ময়ের সমাপ্তি হলো না, এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো মূর্তিটি দেখতেও বিকল লিলির মতো। যেন কোনো ভাস্কর এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছে। কাকতালীয় ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনো মূর্তির চেহারা মিলে যাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা। মিসির আলি মন্দির থেকে বের হলেন। চেরি গাছটার দিকে বরকত দাঁড়িয়ে আছে, তাতে শলার ঝাড়ু বাগান ঝাড় দিতে এসেছে। তবে সে এই মুহূর্তে বাগান ঝাড় দিচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসির আলির দিকে। সেই দৃষ্টি কৌতূহল, বিস্ময়, আনন্দ কোনো কিছুই নেই। সে তাকিয়ে আছে মাছের মতো ভাবলেশহীন চোখে। মিসির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পিছনের দিকে হাঁটতে শুরু করলেন। বরকতের চোখের দৃষ্টি এখনো তাকে অনুসরণ করছে। তার দৃষ্টির আড়ালে যাবার জন্য এই মন্দিরের পিছনে চলে যাওয়া দরকার। মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্যরকম। একটা কুয়ো আছে, কুয়োর পার পাথর দিয়ে বাঁধানো, কুয়োর উপর তারের জাফরি। এখানে বাগান বিলাস গাছ, গাছ ভর্তি ফুল। অন্ধকার কুয়ো, ফুলের কারণে আলো হয়ে আছে। নদীর কাছের বাড়িতে কখনো কুয়ো থাকে না। এই কুয়োটাই প্রমাণ করে দিচ্ছে একসময় নদী অনেক দূরে ছিল। মিসির আলি কুয়োর পাড়ে উঠলেন। পানি আছে কিনা দেখতে হবে, পাথর ফেলতে হবে। মিসির আলি কুয়োতে পাথর ফেলতে পারলেন না। তার আগেই তাকে চমকে উঠতে হলো, কারণ ঝাঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছে। মিসির আলি বললেন, কিছু বলবে? বরকত জবাব দিল না, চোখ নামিয়েও নিল না। মিসির আলি বললেন, বাগান ঝাড় দিতে এসেছো? বরকত বলল, না। মিসির আলি বললেন, তোমার কুকুরগুলোর সঙ্গে এখনো পরিচয় হয়নি, চলো যাই, কুকুরগুলোর সঙ্গে পরিচিত হয়ে আসি। বরকত বলল, আপনারে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আঙুল উঁচিয়ে দেখালো। মিসির আলি বললেন, কে ডাকছে, লিলি? বরকত জবাব দিল না, আঙুল উঁচিয়ে রাখলো। মিসির আলি আঙুল লক্ষ্য করে এগোলেন। বরকত এখনো হাত নামাচ্ছে না, তীর চিহ্ন আঁকা সাইনবোর্ডের মতো হাত স্থির করে রেখেছে।
তাকে দেখাচ্ছে কাকতাড়ুয়ার মতো। হাতের আঙুল লক্ষ্য করে মিসির আলী উপস্থিত হলেন লাইব্রেরির ঘরে। বিরাট ঘর। সাধারণত লাইব্রেরির ঘরে চারিদিকেই বই থাকে। এই ঘরের একদিকে দেয়ালে বই রাখা, কোনো আলমারি নেই, সব বই র্যাকে রাখা। র্যাকের উচ্চতা এমন যে হুইল চেয়ারে বসেই হাত দিয়ে বই নেওয়া যায়। লাইব্রেরির ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছে। সুলতানের সামনে টি টেবিলের মতো ছোট্ট একটি টেবিল, সুলতান অন্যদিকে আরেকটা হুইল চেয়ার। সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? মিসির আলী বললেন, ভালো। আপনার জন্য একটা হুইল চেয়ার রেখে দিয়েছি। তাই তো দেখছি। সুলতানের স্বর গম্ভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্য হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারবেন? না, বলতে পারবো না। আপনি নিশ্চয়ই বিস্মিত হচ্ছেন। সামান্য হচ্ছি। স্যার, বিস্মিত হবার কিছু নেই। আমি ব্যাখ্যা করলেই বুঝবেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা খুবই যুক্তিযুক্ত। আপনি চেয়ারটায় আরাম করে বসুন, আমি ব্যাখ্যা করছি। মিসির আলী বসলেন। সুলতান বলল, চেয়ারের কন্ট্রোলগুলি দেখে নিন। পায়ের এখন আর আপনার কোনো ব্যবহার নেই। চেয়ার ঘোরানো, সামনে পিছনে যাওয়া সবই এখন থেকে করবে হাত। কাজটা এক হাতেও করতে পারেন, তবে দুই হাত ব্যবহার করলে পরিশ্রম কম হয়। মিসির আলী বললেন, আমার তো এই চেয়ারে বসার অভ্যাসের দরকার নেই। আমি বসলাম আমার মতো। আপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। সুলতান বলল, স্যার, লিলি আপনাকে চাচাজি ডাকে, সেই সূত্রে আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, বলবো। এখন বলি কেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করলাম। আমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপ ফিট করি। তারপর আসে ফোকাসের ব্যাপারটা। টেলিস্কোপ স্ট্যান্ড বসিয়ে এই কাজটা আমাকে করতে হয় হুইল চেয়ারে বসে। একবার টেলিস্কোপ সেট করা হয়ে গেলে সেখান থেকে হাত দেওয়া যাবে না, সেটিং বদলানো যাবে না। স্যার, বুঝতে পেরেছেন? পারছি। হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপ সেট করলাম, তারপর হুইল চেয়ার নিয়ে সরে গেলাম। আপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেন। আপনাকে কষ্ট করতে হলো না। আপনাকে আর দাঁড়িয়ে হাঁটু গেড়ে কিংবা কুঁজো হয়ে টেলিস্কোপে চোখ রাখতে হবে না। হুইল চেয়ারের লজিকটা কি এখন আপনার কাছে পরিষ্কার? মিসির আলী হাসি মুখে বললেন, হ্যাঁ, পরিষ্কার। খুবই যুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে শুরুতে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মতো খেয়েছিলাম। সুলতান হাসতে হাসতে বলল, আজ যেমন মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কার মতো খেলেন, মন্দিরে ঢুকে দেখলেন গৌরকালী মূর্তি দেখতে অবিকল লিলির মতো। এরও কিছু সরল ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? গৌরকালী মূর্তি বাবু অশ্বিনী কুমার অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেন। এই মূর্তিটি পরে আমি বানিয়েছি। হুইল চেয়ারে বসে জীবন কাটে না। নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলা হবার হাস্যকর চেষ্টা। ছেনি হাতুড়ি দিয়ে পাথর কাটছিলাম। মূর্তিটা সুন্দর হয়েছে? মোটেও সুন্দর হয়নি। মুখের আদল কিছুটা এসেছে, আর কিছু আসেনি। নগ্ন মূর্তি বলে আপনি লজ্জায় ভালো মতো তাকাননি। ভালো মতো তাকালে ত্রুটিগুলো ধরতে পারতেন। মূর্তির একটা হাত বড়, একটা ছোট। পায়ের প্রপারশনটা ঠিক হয়নি। হাঁটু যেখানে দেওয়ার কথা তার চেয়ে উঁচুতে আছে। আপনি এখন যদি দেখেন তাহলে ত্রুটিগুলো চোখে পড়বে। মূর্তিটা নগ্ন কেন বানিয়েছি সেই ব্যাখ্যা শুনতেন? তারও ব্যাখ্যা আছে। না, এর ব্যাখ্যা আমার কাছে আছে। গৌরকালী মূর্তিটা ছিল নগ্ন। তুমি মন্দিরে গৌরকালী মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছো, অতীত ফিরে আনার চেষ্টা। ইংরেজিতে সহজভাবে বলা যায় অ্যান অ্যাটেম্প্ট টু রিক্রিয়েট দ্য পাস্ট। ব্যাপারটা তাই বাবু অশ্বিনী রায়ের ঘটনায় আমাকে আলোড়িত করে। আমার মূর্তি বানানোতে তার একটা ছায়া পড়েছে। মিসির আলী বললেন, তোমার কি মাঝে মাঝে নিজেকে বাবু অশ্বিনী কুমার মনে হয়? সুলতানকে দেখে মনে হলো মিসির আলীর এই কথা একটা ধাক্কার মতো খেয়েছে। নিজেকে সামলাতে তার সময় লাগছে। তার ভুরু কুঁচকে আছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে সিগারেট প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার? এমনি বললাম, মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হলো, কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবনযাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। সুলতান কঠিন গলায় বলল, অশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলার। সে ঠান্ডা মাথায় একের পর এক খুন করেছে। খুনগুলো করেছে অতি প্রিয়জনদের, নিজের কন্যা। তাকে আমার পছন্দ হবে কেন? মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্র। মানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দর করে। সবাই করে না, কেউ কেউ হয়তো করে। সুন্দরের পূজাও সবাই করে না, কেউ কেউ করে। সুলতান অসহিষ্ণু গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। মিসির আলী শান্ত গলায় বললেন, আমার ধারণা অশ্বিনী বাবুর ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তার মতো করে জীবন যাপন করতে চাচ্ছ। তুমি আকাশের তারা দেখো কারণ অশ্বিনী বাবু দেখতেন। সুলতান কঠিন গলায় বলল, আপনাকে কে বলল অশ্বিনী বাবু তারা দেখতেন? মিসির আলী সহজ গলায় বললেন, আমাকে কেউ বলেনি, আমি অনুমান করেছি।
এই অনুমানের পিছনে ভিত্তি আছে। তোমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি লাইব্রেরিতে সাজানো বইগুলো দিকে চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানো সোনার জলে নাম লেখা কিছু পুরনো বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুটো বই চোখে পড়েছে। একটার নাম পরিচিত, আরেকটার নাম আকাশ পর্যবেক্ষণ। একটা ইংরেজি বই আছে ওয়েস্টার্ন হিসমোফেস স্টার্স। এখন তুমি বলো, এই বইগুলো কি অশ্বিনী বাবুর? হ্যাঁ। উনি কি আকাশ দেখতেন? হ্যাঁ, দেখতেন। তার একটা দূরবীন ছিল, মার্ক এলেস্টার কোম্পানির চোং দূরবীন। উনি তারা দেখতেন বলেই তুমি কি এখন তারা দেখছো? সুলতান কিছুক্ষণ চুপ করে নিচু গলায় বলল, না, ব্যাপারটা এরকম না। আকাশের বিষয়ে আমার কৌতূহল ছোটবেলা থেকেই ছিল, তবে অশ্বিনী বাবু লেখা ডায়েরি পড়ে আমি টেলিস্কোপ কিনতে আগ্রহ হই, এটা ঠিক। তিনি আকাশ দেখতেন এবং কি দেখলেন তা গুছিয়ে লিখে রাখতেন। পড়তে ভালো লাগে। তার মানে এই না যে আমি তার জীবনযাপন অনুসরণ করছি। আপনি নিশ্চয়ই বলবেন না মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, এখন আমি মানুষ বলি দেওয়া শুরু করব। মিসির আলী বললেন, অশ্বিনী বাবুর লেখা ডায়েরিটাকে আমি পড়তে পারি? অবশ্যই পারেন। আপনি কিন্তু স্যার আমার প্রশ্নের জবাব দেননি। প্রশ্নটা জানো কি? প্রশ্নটা হলো, আপনার কি ধারণা আমিও মানুষ বলি দিচ্ছি? গ্রাম থেকে মানুষ ধরে এনে গোপনে মন্দিরের পিছনে কুয়োয় ফেলে দিচ্ছি। আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটখাটো অসুখগুলি চট করে ধরা যায়, কিন্তু ভয়ঙ্কর অসুখগুলি মানুষের মস্তিষ্কের গভীরে বাস করে। এদের চট করে ধরা যায় না। যেমন অশ্বিনী বাবুই কথায় ধরা যাক, তার ভয়ঙ্কর অসুখ ধরতে অনেক সময় লেগেছিল। অশ্বিনী বাবুর সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী পর্যন্ত ধরতে পারেননি। 3টি মেয়েকে মৃত্যুর পর ধরতে পারলেন। সুলতান হতভম্ব গলায় বললেন, স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে অশ্বিনী বাবুর দলে ফেলে দিয়েছেন। ঠিক করে বলুন তো, আপনি আমার সম্পর্কে কি ভাবছেন? এখন পর্যন্ত আমি কিছুই ভাবছি না, তবে আমার অবচেতন মন নিশ্চয়ই ভাবছে। অবচেতন মনের কর্মকাণ্ড খুবই অদ্ভুত। অবচেতন মনকে মাঝে মাঝে আমার কাছে আত্মভোলা শিশুর মতো মনে হয়, যে শিশু নিজের মনে খেলছে, জিগসা পাজলের মতো। একটা টুকরার সঙ্গে আরেকটা টুকরা জোড়া দিয়ে ছবি বানাচ্ছে, ছবি ভেঙে ফেলছে, আবার বানাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত রকমের ছবি তৈরি হয়ে গেলে আবার বিস্ময়ে তা কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে আবার সেই ছবিও নষ্ট করে ফেলছে। সুলতান শান্ত গলায় বলল, স্যার শুনুন, আমার কোনো ছবি দাঁড় করাতে হলে সরাসরি আমাকে জিজ্ঞেস করলে হবে, আমি জবাব দেব। অনুমানের উপর কিছু দাঁড় করানোর প্রয়োজন নেই। মিসির আলী বললেন, অবচেতন মন কাউকে জিজ্ঞেস করে কোনো কিছু করে না। জিজ্ঞাসাবাদের বিষয়টি চেতন মনের, অবচেতন মনের না। তবে চেতন মন থেকে যে তথ্য নেওয়া যায় তা না, তথ্য নেয় যেটা তার পছন্দ, সে সব তথ্য নেয় না। সুলতান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আমার নিজের ধারণা এই বাড়িটা আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। জেলখানার মতো উঁচু পাঁচিলে ঘেরা বিরাট বাড়ি, সব গেট সব সময় তালাবদ্ধ, 3টা কুকুর বাড়ি পাহারা দিচ্ছে। আপনার ধারণা হয়েছে আপনি বন্দী হয়ে গেছেন। যেই মুহূর্তে মানুষ নিজেকে বন্দী ভাবে, সেই মুহূর্ত থেকে তার চিন্তার ধারণা বদলে যায়। আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন এমন ভাবে চিন্তা করতাম। যেই মুহূর্তে হুইল চেয়ারে বন্দী হয়েছি, সেই মুহূর্ত থেকেই তা শুরু করেছি। আপনার বেলাতেও তাই হচ্ছে। আপনি আমাকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না। আপনি ধরেই নিয়েছেন আমি হচ্ছি হুইল চেয়ারে বসা অশ্বিনী বাবু। মিসির আলী কিছু বললেন না। সুলতান বলল, আপনি খেতে যান, আপনার খাবার দেওয়া হয়েছে। তুমি খাবে না? না, আমার মেজাজ খুবই খারাপ। আপনার কারণে মেজাজ খারাপ না, আকাশ মেঘে ঢাকা, তারা দেখা যাচ্ছে না, এই জন্য মেজাজ খারাপ। মেজাজ খারাপ নিয়ে আমি খেতে পারি না। আপনি খেতে যান। আমি অশ্বিনী বাবুর ডায়েরিটা খুঁজে বের করি। তার অনেক খাতাপত্রের সঙ্গে ডায়েরিটা আছে। খুঁজে বের করতে সময় লাগবে।